ঠিক আছে, আমি জয়ের পারমিশন দিয়ে দিছি। অন্য কেউ চাইলে করতে পারো, না হলে জয় সবাই দেবে। আচ্ছা, যেটা বলছিলাম, এই ফিনান্সিয়াল ডেরিভেটিভ চ্যাপ্টার 2, আমি দুইটা অঙ্ক গত ক্লাসে করাইছিলাম, তোমাদেরও দিছি। তোমাদের ব্যাচেও লিঙ্ক পাঠাইছিলাম, তোমাদের ব্যাচে রফিক ছিল আর নীলামনা ছিল, ওরা দু একজন ছিল। এই চ্যাপ্টার হলো ফিনান্সিয়াল ডেরিভেটিভ, কোর্সের নাম চ্যাপ্টার 2। আর আমি বলে দিছিলাম কোন কোন অঙ্ক প্র্যাকটিস করতে হবে, বেশি না, 5-6টা মনে হয় দিছিলাম। বলো, প্রবলেম বলো। স্যার, 5 প্রবলেম নাম্বারটা বোঝো নাই? 5 নাম্বার? স্যার, আমার ওকে, 2.11-তে একটু সমস্যা ছিল। 2.11। আচ্ছা, করবো আমরা। তাহলে 5 নম্বর নিয়ে আগে কথা বলি। আর এই ছবি আমি গ্রুপে ছবি দিয়ে দিছি, দেখো তোমাদের দুই দুই ব্যাচের গ্রুপে আছে, ছবি দেওয়া আছে। ওকে, 2.5 আমি পড়তেছি, খেয়াল করো। হোয়াট ডাজ এ stop order to sell at $2 mean? What might it be used? What does a limit order to sell at $2 mean? তাহলে দেখো এখানে, এই স্টপ অর্ডার টু সেল $2 এটা দ্বারা কি বোঝাইছে? তাহলে আমরা অর্ডার করি নাই, অর্ডার আমাদের পড়তে হবে। যেমন অর্ডার গুলোর মধ্যে আছে মার্কেট ইফ টাস্ট অর্ডার, আছে লিমিট অর্ডার, আছে মার্কেট অর্ডার, আবার লিমিট অর্ডার প্লাস স্টপ অর্ডার দুইটা মিলে একসাথে স্টপ লিমিট অর্ডার। লিমিট অর্ডার যোগ স্টপ অর্ডার দুইটা মিলে হলো স্টপ লিমিট অর্ডার। তো এরকম অর্ডার গুলো আছে, তোমরা একটু অর্ডার গুলো বই থেকে পড়বা। না না বুঝলে আমরা একটু জিজ্ঞেস করবা। বাংলা বই তোমাদের আছে না, সেই বাংলা বইতে অর্ডার গুলো লেখা আছে সহজ, তবু আমি পড়তে গিয়ে যতটুকু পাচ্ছি সেটা বলে দিব, এখনই বলে দিচ্ছি। যেমন স্টপ অর্ডার টু সেল, এটা কিন্তু স্টপ অর্ডার টু সেল, স্টপ অর্ডার টু বাই না। তাহলে একটু খেয়াল রাখতে হবে কি বলছে, স্টপ অর্ডার টু বাই নাকি স্টপ অর্ডার টু সেল। তাহলে 2.5 নম্বরে আমরা দেখলাম আমাদের বলছে ওরা টু স্টপ অর্ডার টু সেল, মানে বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয় বন্ধের নির্দেশ দিয়েছে $2। এর মানে হলো বাজারে এই বিক্রির বিক্রি করার ক্ষেত্রে যদি দামটা $2 হয়, অথবা $2 কম কমে পৌঁছায়, ঠিক আছে, $2 বা $2 কমে যদি এটা পৌঁছায়, তাহলে এই আহ, বিক্রি করে দিতে হবে। এখন তুমি বলতে পারো $2 বা $2 পরে $2 কম, $2 কম, $2 বা $2 কম, কমের ক্ষেত্রে কেন বিক্রি করবে? বিক্রি তো করার কথা হলো $2 বা $2 বেশির ক্ষেত্রে, ঠিক না? এটি তো হওয়ার কথা, $2 বা $2 বেশি হলে সে বিক্রি হওয়ার কথা, কিন্তু $2 বা $2 কমে কেন বিক্রি হবে? এই বিষয়টা হলো তোমার লস মিনিমাইজ করার জন্য। মানে এখন মনে করো বাজারে বিক্রি হইতেছে $1 করে, বা $1.05 করে, এরকম করে বিক্রি হইতেছে। তখন ও বিনিয়োগকারী তার ব্রোকারেজ হাউসে ফোন দিয়ে বললো, অমুক কোম্পানির স্টক তো আমার আছে, তো ওই কোম্পানির স্টক আপনি বিক্রি করবেন যদি $2 হয়, বা $2 কম, $2 কম তো $1, কিন্তু $1 কিন্তু বিক্রি করতে না করছে। ওটা বোঝায় নাই, বোঝাইছে $2 বা $2 কম, যেটা বেস্ট অ্যাভেলেবল প্রাইস, যেটা ভালো দাম, সেটাতে বিক্রি করবেন, তাহলে কিছুটা হলে আমার লস মিনিমাইজ হবে। এখন বাজারে $1 চলতেছে, $1 করে কিন্তু বিক্রি করবেন না। তো এই কথাটা বলার দরকার নাই, শুধু এটুকু বললেই হবে যে স্টপ অর্ডার টু সেল এট $2। এই কথাটাই ফোনে বলে দিব, এই ব্রোকারেজ হাউসে বলে দিব যে স্টপ অর্ডার টু সেল এট $2। তখন ওই ব্রোকারেজ হাউস বুঝে নিবে, ওকে বলছে যে $2 বা $2 কম, যেটা ভালো প্রাইস, সেই প্রাইস বাজারে হইলেই বিক্রি করে দেবে। বুঝছো নাকি? সেটি বুঝছো?
কি বলছি এখানে? হ্যাঁ, আসো এখন আরেকবার আমরা, একটু বলবেন? হ্যাঁ এখন আমরা এই লাইনটা একটু পড়ে দেখি। ওই লাইনে ওরা কি লিখছে, উত্তরে উত্তরে যাও সবাই। দেখো বলছে স্টপ অর্ডার টু সেল এট $2 is an order to sell at the best available price once a price of $2 or less is reached। অর্থাৎ $2 অথবা 2 এর কমে যদি পৌঁছে এবং বেস্ট অ্যাভেলেবেল প্রাইস যেটা, সেই প্রাইসে এটা বিক্রি হবে। এখন এই বিক্রিটা যে হলো, কারণ কি? ওই বলছে ইট কুড বি ইউজ টু লিমিট দ্য লসেস। এটা এই অর্ডারটা ব্যবহৃত হয় সীমাবদ্ধ করতে ঝুঁকিটাকে, লিমিট দ্য লসেস ফ্রম অ্যান এক্সিস্টিং লং পজিশন। লং পজিশন মানে ক্রেতার অবস্থান। ক্রেতার অবস্থানে যে লসটা হইতেছে, ওই লসটাকে একটা লিমিট, একটা নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে এটা ব্যবহৃত হয়। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম যে স্টপ অর্ডার টু সেল, এই শব্দগুলোর মানে হলো যে কয় টাকা বলবে ওই কয় টাকায় বেচবো, অথবা ওর চাইতে কম যেটা বেস্ট অ্যাভেলেবেল প্রাইস, সেই প্রাইসে বেচবো, তাতে আমার লসটা কমবে। এই হলো স্টপ অর্ডার টু সেল এট $2 মিন। এরপর আবার বলছে হোয়াট ডাজ এ লিমিট অর্ডার টু সেল এট $2 মিন। লিমিট অর্ডার টু, এবার বলছে লিমিট অর্ডার টু সেল এট $2 মিন, বিক্রয়ের ক্ষেত্রে সীমাবদ্ধ করে দেওয়া অর্ডারটাকে। আগে দেখলাম বিক্রয়ের ক্ষেত্রে একটা দামে স্টপ করে দেওয়া, নির্দেশ বন্ধ করে দেওয়া, আগেরটা পেলাম। আর এখন বন্ধ না, এখন হলো সীমাবদ্ধ করে দেবে। তাহলে আসলে দেখি সেই সীমাবদ্ধতা কি, কত ডলারে? $2। তাহলে এখন হলো $2 বা অধিক, $2 বা তার বেশি যে অ্যাভেলেবেল প্রাইস, সেই প্রাইসে বিক্রিটা এই লিমিট করে দিয়েছে। এখন কিন্তু বেশি, তাহলে নিশ্চয়ই বাজারের দাম আরো বেশি আছে। বাজারের দাম আছে তোমার 5 টাকা বা 2-4 টাকা এরকম দাম আছে। তখন ও চিন্তা করতেছে যে দামটা হয়তো আরো বাড়বে, কিন্তু যদি না বাড়ে, ও চিন্তা করছে, ও বিক্রি করতেছে না, ও ভাবতেছে দামটা হয়তো আর একটু বাড়বে, ও ধরে রাখছে। কিন্তু ও যদি যদি না বাড়ে, তাহলে তো কমে যদি 2 টাকার নিচে নেমে যায়, তাহলে তো ধরা খাবে। এই জন্য ও করতে ব্রোকারেজ হাউসে ফোন দিয়ে বলতেছে, শোনেন, এই স্টকের দামটা এখন 3 টাকা আছে বা 4 টাকা আছে, তা আপনি এই স্টকের দামটা যদি 2 টাকা নেমে, না কমতে কমতে যদি 2 টাকায় নামে, অথবা 2 টাকার থেকে বেশি একটু অ্যাভেলেবেল যে প্রাইসটা, ভালো প্রাইসটা, সেই প্রাইসটা সেল করে দিন। কারণ ও হলো অপেক্ষা করে আছে, হয়তো বা দাম এটা বাড়বে, 5, 6, 7, 8, 10 টাকা হবে, এরকম তখন ও বিক্রি করবে। এরকম একটা ঘটনা যখন ঘটবে, তখন সেটাকে, এই অর্ডারটা যখন দেওয়া হবে, এই অর্ডারের নাম হলো স্টপ, সরি, লিমিট অর্ডার। লিমিট অর্ডার টু সেল এট $2। লিমিট অর্ডার টু সেল এট $2। 2। আসো, বইয়েতে উত্তরে কি লিখছি একটু পড়ে শোনাই। তো a limit order to sell at $2 is an order to sell at a price of $2 or more। তার মানে এই $2 লিমিট অর্ডার দেওয়ার উদ্দেশ্য হলো $2 বিক্রি হবে, অথবা তার চেয়ে বেশি দামে বিক্রি হবে। It could be used to instruct a broker that a short position should be taken। এটা হলো এই ব্রোকার হাউসকে বলা হয় শর্ট পজিশন গ্রহণ করার জন্য। শর্ট পজিশন মানে বিক্রেতার অবস্থান, providing it can be done at a price more available than $2। তাহলে বুঝছো না বিষয়টা? জি স্যার। আচ্ছা। আর কোনটায় সমস্যা বললে? 11। ওকে, 11 নম্বর অঙ্ক সমস্যা। 11 নম্বর অঙ্কটা করে দিয়েছিলাম, খাতা কলমে করে দিয়েছিলাম, বোর্ডে করে দিয়েছিলাম, তোমরা সবাই তুলে নিছিলা। কারো কাছ থাকলে গ্রুপে ছবি দিয়ে দিও যাতে ও পায়। আর এই চ্যাপ্টারের 2 নম্বর স্যার, অধ্যায়ের রেকর্ড আছে 11তে, সাবিবের কাছে, পুরো স্যার রেকর্ড আছে 11তে সাবিব। আমার সমস্যা,
তার বলো। সমস্যাটা হচ্ছে এখানে কি বাই করার কারণে কি ফার্স্টের দিকে ডিক্রিজ হয়েছে? এটা বলতেছি। এই 11 নম্বর অঙ্কে বাই করে নাই, 11 নম্বর হ্যাঁ বাই করেছে, সরি। 11 নম্বর অঙ্কে বাই করেছে, আর 3 নম্বর অঙ্ক যেটা ছিল একই রকমের ওইটা হলো সেল করেছে। তো খেয়াল করো, এই 11 নম্বর যে অঙ্কটা, সেই অঙ্কটাতে বলছে যে দুইটা কন্ট্রাক্ট, এবং দুইটা কন্ট্রাক্টেই ট্রেডার যিনি তার অবস্থান হলো লং, মানে বাই করবে সে। আর এক একটা কন্ট্রাক্টের মধ্যে 15,000 পাউন্ড আছে, 15,000 পাউন্ড জুস, অরেঞ্জ জুস এটা আছে। এখন 6,000 টাকা হলো দিয়ে সে মার্জিন অ্যাকাউন্টটা খুলছিল, এটার নাম ইনিশিয়াল মার্জিন। আর ব্রোকারেজ হাউস তাকে বলছিল যে ভাই, এই যে 6,000 টাকা তো আপনি ইনিশিয়াল মার্জিন অ্যাকাউন্ট খুলছেন, ভেরি গুড, কিন্তু 4,500 কিন্তু টাকা অ্যাকাউন্টে থাকতেই হবে। 4,500 টাকা যদি অ্যাকাউন্টে না থাকে, বা 4,500 টাকা যদি আপনার 6,000 টাকা কমতে কমতে যদি 4,500-তে নামে, আমি আপনাকে কল করব। ওই কলের নাম হলো মার্জিন কল। তাহলে মেনটেনেন্স মার্জিনকে অ্যাকচুয়াল মার্জিন টাচ করার সাথে সাথে মার্জিন কল হবে। তো এখন কথা হলো, তাহলে প্রাইস কমে কততে নামতে হবে? 4,500, আছে কত? 6,000, তাহলে কমতে হবে কত টাকা? 1,500 টাকা। 1,500 নাকি বিয়োগ করলে? হ্যাঁ, 1,500 টাকা কমতে হবে, ঠিক না? তাহলে 1,500 টাকা কমবে কতগুলো পাউন্ডে, কতগুলো অরেঞ্জ জুসে? তাহলে আমার তো এক একটা ইয়েতে তো 15,000 অরেঞ্জ জুস আছে, তাহলে 15,000 অরেঞ্জ জুসে কমতে হবে 1,500 টাকা। এখন তুমি বলতে পারো দাম কেন কমতে হবে? খেয়াল করো, এর তো ফিউচার কন্ট্রাক্ট বা ফরওয়ার্ড কন্ট্রাক্ট, এগুলো তো বাধ্যতামূলক ভাবে সম্পন্ন করতে হবে, এটা তো অপশন কন্ট্রাক্ট না। অপশন কন্ট্রাক্ট হলে পরে আমি অপশন এক্সারসাইজ করলাম না, তা তো না, এটা এক্সারসাইজ করতে হবে। তাহলে এক্সারসাইজ যদি করতেই হয়, সেক্ষেত্রে কিনবো কয় টাকা করে? কিনবো হলো 160 সেন্টস, এই টাকা করে কিনবো। 160 সেন্ট দেখো লেখা আছে। এখন 160 সেন্টস করে কিনবো জুলাই মাসে। তাহলে বা বাজারে যদি 160-এর চেয়ে বেশি দাম হয়, আমি, তাও তো আমার 160 করে কিনতে হবে, এটা ফরওয়ার্ড কন্ট্রাক্ট। বাজারে যদি 160 টাকা দাম হয়, তাও তো আমার কিনতে হবে, এটা ফরওয়ার্ড কন্ট্রাক্ট। বাজারে যদি 160-এর নিচে দাম হয়, তাও আমার কিনতে হবে, এটা ফরওয়ার্ড কন্ট্রাক্ট বা ফিউচার কন্ট্রাক্ট, ঠিক না? বাধ্যতামূলক কিনতে। তো এখন আমি যেহেতু ক্রয় করবো 160 করে, তাহলে আমি কি চাবো? বা আমার বেনিফিটের জন্য, লাভের জন্য আমি কি চাবো? বাজারে দাম 160-এর বেশি হোক, কারণ আমি 160 করে কিনবো, এটা আমি চাবো, ঠিক না? আর বাজারে যদি 160-এর বেশি হয় দাম, তাহলে তো আমি লাভের অবস্থায় থাকবো, লাভবান হব। আর কিন্তু বাজারে দাম যদি 160-এর কম হয়, তাহলে তো আমি লসের মধ্যে পড়ে গেলাম। আর যখন আমি লসের মধ্যে পড়ে গেলাম, তখনই সে আমার মার্জিন কলের চিন্তা আসবে। ওরা আমার মার্জিন কল করবে, তখন তো আমার অ্যাকাউন্টে টাকাটা কমবে। তাহলে এই জন্য আমরা প্রথম থিঙ্কিং এ মার্জিন কলের জন্য বাজারের দাম কমছে কত সেটা বের করেছি। আর তারপরে বের করছি প্রতিটা ইউনিটে কত করে কমছে, মানে 15,000 ইউনিটে কত করে কমছে, 15,000 সংখ্যায় কত কমছে, তার একে কত কমছে। 15,000 দিয়ে ভাগ করছি, 1,500 টাকা কমা দরকার, তাহলে 1,500 টাকারে 15,000 দিয়ে ভাগ দিছি। তাহলে তাহলে আমরা পেয়ে গেছি এক টাক এক ইউনিটে, মানে একটা অরেঞ্জ জুসের জন্য বাজারে কত টাকা দাম কমা দরকার। তখন আমরা দেখি দাম কমছিল হলো তোমার কত পয়সা দাম কমছিল? 10 পয়সা। 10 পয়সা দাম তখন কমেছিল, তাহলে 160 সেন্টস বাজারে যদি 10 পয়সা দাম কমে যায়, তাহলে 150 সেন্ট যদি বাজারে দাম হয় প্রতিটা অরেঞ্জ জুসের দাম, তাহলেই সেক্ষেত্রে মার্জিন কল হবে। এরপর আবার বলছিল কোন অবস্থায় সে 2,000 টাকা উঠাই নিতে পারবে, উইথড্রল করতে পারবে মার্জিন অ্যাকাউন্ট থেকে। তো মার্জিন অ্যাকাউন্টে যদি কমতে কমতে 4,500 টাকা আসে, তাহলে কেউ মার্জিন অ্যাকাউন্টে টাকা উঠাইতে পারবে? কখনো না, ওর আর মার্জিন মার্জিন অ্যাকাউন্টে টাকা নিয়ে ভরে আসতে হবে। কিন্তু যদি লাভ হয়, বাজারের দাম যদি বেশি হয়,
তাহলে তো অটোমেটিক্যালি আমি এই মার্জিন অ্যাকাউন্ট থেকে টাকা নিতে পারবো। এর বাজারের দাম কত বেশি হবে? 160 সেন্ট থেকে বেশি হতে হবে। তাহলে 160 সেন্টের সাথে চাইতে বেশি হতে গেলে কন্ট্রাক্ট দুইটা, এক একটা কন্ট্রাক্ট আমি 1,000 করে নেবো, তাহলে দুইটা কন্ট্রাক্টে তখন আমি 2,000 নিতে পারবো। সেই ক্ষেত্রে আমরা কি করেছি, 1,000 দিয়ে ভাগ করেছি, 1,000 টাকাকে ভাগ করেছি, 1,000 টাকাকে ভাগ করেছি, কত দিয়ে ভাগ করেছি? ওই যে মোট এক একটা কন্ট্রাক্টের মধ্যে অরেঞ্জ জুসের সংখ্যা আছে তো 15,000, 15,000 দিয়ে ভাগ দিয়েছি। তখন দেখা গেছে যে একটা অরেঞ্জ জুসের জন্য দাম কত বাজারে বাড়বে, যত বাজারে বাড়বে ওইটা আমরা যোগ করে দিছি, আমাদের তখন হয় হলো এই 160, এই 60 সেন্ট, 160 সেন্ট করে তো বাজারে বিক্রি হচ্ছে। তখন সেটা বাজারে দাম বেড়ে 166.66 হয়েছিল। 166.66 যখন বাজারে দামটা হইলো, তখনই আমি কি করেছি, তখনই আমি এই 1,000 টাকা উইথড্রল করতে পেরেছি একটা কন্ট্রাক্ট থেকে। কিন্তু আমি তো দুইটা কন্ট্রাক্ট লং পজিশন নিয়ে আছি, তখন আমি দুইটা কন্ট্রাক্ট থেকে 2,000 টাকা করে উত্তোলন করতে পারবো। এই হলো অঙ্কটা। এই অঙ্কটার উত্তর তোমাদের কাছে আমি তোমাদের গত ক্লাসে করিয়ে দিয়েছিলাম। যার কাছে আছে ওরা বলবা ছবি দিয়ে দেবে। আর সাবিবের কাছে রেকর্ড আছে। আচ্ছা, এবার বলো আর কোনটা ঝামেলা এই স্যার অধ্যায়? 15 নাম্বারটা। 15। হ্যাঁ, 15 নম্বর গত ক্লাসে আমি পড়াই দিছি। আবারও বলছি, 14 নম্বর আমি কিন্তু বাড়ির কাজ দিয়েছিলাম। 14, হ্যাঁ, 14 আমাদের নম্বর। করানো হয়নি নাম্বার। হ্যাঁ, 15 নম্বর পড়াই দিছি গত ক্লাসে। না এটা স্যার, হচ্ছে 15 নাম্বার করানো হয় নাই, 23 নাম্বার করানো হয়েছিল। 15 করার নাই ও স্যার। আচ্ছা, ও করাইনি, সরি সরি সরি, তাহলে 15 করাইনি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই 14, 15 দুইটি বাড়ির কাজ। আসলে 15 নম্বর করাই দিই। 15 নম্বরে বলতেছে, এট দ্য এন্ড অফ দ্য ওয়ান ডে এ ক্লিয়ারিং হাউস মেম্বার ইজ লং একশো কন্ট্রাক্ট আর দ্য সেটেলমেন্ট প্রাইস ইজ $50,000 পার কন্ট্রাক্ট। তাহলে 100 কন্ট্রাক্টের ইয়েতে গেছে, চুক্তিতে, 100 কন্ট্রাক্টের চুক্তি। এট দ্য এন্ড অফ দ্য ওয়ান ডে, একদিন পরে, ক্লিয়ারিং হাউস মেম্বার ইজ লং 100 কন্ট্রাক্ট অ্যান্ড দ্য সেটেলমেন্ট প্রাইস $50,000 পার কন্ট্রাক্ট। আচ্ছা, এরপরে বলতেছে দ্য অরিজিনাল মার্জিন ইজ $2,000 পার কন্ট্রাক্ট। এই 100 কন্ট্রাক্টের মধ্যে 2,000, এই প্রত্যেকটা কন্ট্রাক্টের জন্য কিন্তু তোমার 2,000 টাকা মার্জিন রাখতে কইছে। যে অরিজিনাল মার্জিন হলো 2,000 টাকা পার কন্ট্রাক্ট। অন দ্য ফলোইং ডে দ্য member becomes possible for clearing an additional 20 long contracts. পরের দিন ওই মেম্বার আরো 20টা কন্ট্রাক্টে গেল, অ্যাডিশনাল আরো 20 কন্ট্রাক্টে ঢুকলো। entered into the price of $51,000 পার কন্ট্রাক্ট। ওই 20টা কন্ট্রাক্টের জন্য আবার সে 51,000 করে প্রত্যেকটা কন্ট্রাক্টের সে কন্ট্রাক্ট মূল্য নির্ধারণ করলো। দ্য সেটেলমেন্ট প্রাইস এট দ্য এন্ড অফ দিস ডে, এবার নিষ্পত্তির দিন, দিন শেষে যখন নিষ্পত্তি হবে তখন কি বলছে, দ্য সেটেলমেন্ট প্রাইস এট দ্য এন্ড অফ দিস ডে ইজ $50,200। সেটেলমেন্ট দিনে দেখা গেল বাজারে দাম হয়েছে 50,200। হাউ মাচ ডাজ দ্য মেম্বার হ্যাভ টু অ্যাড টু ইটস মার্জিন অ্যাকাউন্ট উইথ দ্য এক্সচেঞ্জ ক্লিয়ারিং হাউস? এই এক্সচেঞ্জের জন্য ক্লিয়ারিং হাউস এখন কয় টাকা মার্জিন অ্যাকাউন্টে তার ঢোকাইতে হবে? হাউ মাচ ডাজ দ্য মেম্বার হ্যাভ, এই মেম্বার কত টাকা, হ্যাভ টু অ্যাড কত টাকা ঢোকাইতে হবে, কত টাকা যোগ করতে হবে টু ইটস মার্জিন অ্যাকাউন্ট, তার মার্জিন অ্যাকাউন্টে, উইথ দ্য এক্সচেঞ্জ ক্লিয়ারিং হাউস, এই যে ক্লিয়ারিং হাউসে যখন আদান প্রদান হবে, এক্সচেঞ্জ হবে, বিনিময়টা হবে তখন। এই হলো তোমার প্রশ্ন। আবার প্রশ্নটা এটা একবারে বলছি, সেটা হলো 50,000 50, 100 কন্ট্রাক্ট প্রথমে করছে,
একশো কন্ট্রাক্ট করছে, প্রত্যেকটা কন্ট্রাক্টে 50,000 করে ভ্যালু। এইটা হলো চুক্তি ধরছিল, চুক্তিতে উল্লেখ ছিল। এরপর আবার কি করলো, যে আরো অতিরিক্ত আর এক একটা কন্ট্রাক্টে কিন্তু 2,000 টাকা করে অরিজিনাল ইয়ে মার্জিন, বা অরিজিনাল মার্জিন হিসাবে 2,000 টাকা করে কিন্তু থাকতে হবে। এরপরে বললো যে সে পরের দিন আরো 20টি কন্ট্রাক্ট গ্রহণ করেছে। ও ওগুলোর দাম আবার 51,000 ডলার করে। আগের গুলো ছিল 50,000 ডলার করে। এবার বলছে যে এই মার্জিন অ্যাকাউন্টে কয় টাকা রাখতে হবে যেদিন ইয়েতে নিকাশ ঘরের কাজটা হবে, এক্সচেঞ্জটা হবে। এই হলো আমার প্রশ্ন করেছে। তাহলে সবাই একটু বের করো 14 নাম্বার পেজ, উত্তরটা দেখো। দেখো এই 2,000 যে তোমার অরিজিনাল মার্জিন অ্যাকাউন্টের টাকাটা, অরিজিনাল মার্জিন যে 2,000 পার কন্ট্রাক্ট 2,000, এখানে নতুন করে তো সে 20টা কন্ট্রাক্টে প্রবেশ করেছে। তাহলে কিন্তু তার 40,000 টাকা ইয়েতে রাখতে হবে। এক একটা কন্ট্রাক্টে তোমার 2,000 করে হলে 20,000, 20টা কন্ট্রাক্ট নতুন করে ঢুকেছে। তাহলে সেক্ষেত্রে তোমার এই 40,000 অ্যাজ ইনিশিয়াল মার্জিন ফর দ্য নিউ কন্ট্রাক্ট। নতুন কন্ট্রাক্টের জন্য 40,000 কিন্তু তোমার ওই অ্যাকাউন্টে ঢোকাতে হবে, রাখতে হবে। আচ্ছা, তা 40,000 রাখলাম। আর আর একটা বিষয় হলো, বাজারের দাম তো 50,000 টাকা দিয়ে চুক্তি করছিলাম। বাজারের দাম এটা কিসের চুক্তি? লং, কিন্তু লং ক্রয় করার চুক্তি। এবার সাবিব না থাকলে তো সমস্যা। আমার তো 9 মিনিট অপেক্ষা করতে বলবে। সাবিব কি আছো? লাইন কেটে গেলে বলবে 9 মিনিট অপেক্ষা করেন, নাহলে আপনি ঢুকতে দেবো না। সাবিবের তো পেইড ইয়ে, এই ওরটার তার সমস্যা হয় না। সাবিব তো আজকে আসে নাই। ওই সাবিবদের বেঁচে কি ফরহাদ আসছো না? ফরহাদ, ফরহাদ আছো? জি স্যার। জি স্যার। সাবিবের একটা সাবিবের একটা ফোন দাও। সাবিবের কি জি হয়েছে, স্যার। আজকে আসে নাই কেন? আচ্ছা, তাহলে এখন ফোন দিয়ে লিঙ্ক পাঠাইতে বলো। বলো ইয়ে জুমের লিঙ্ক পাঠা। জি স্যার, ফোন দিচ্ছে। হ্যাঁ। তো বাজারের দাম কিন্তু 50,000 থেকে ইয়ে 50,000-এর একবার কন্ট্রাক্ট করছিলাম, আবার কন্ট্রাক্ট করছিলাম 51,000-এর। তো বাজারের দাম কিন্তু 50,200। তাহলে এখন 50,200 থেকে যদি 50,000 বিয়োগ দিই, তাহলে থাকে হলো তোমার এই 200 থাকে। তার মানে এখানে কিন্তু আমার লাভ হবে, কারণ যখন বাজারের দাম বেশি তখন আমি গেইন করব। তো আর বাজারের দাম তো ওই যে 50,200, তাহলে 50,000 থেকে 50,200, এখানে 200 টাকা আমার গেইন হয়েছে প্রত্যেক কন্ট্রাক্টে। আর আমি কন্ট্রাক্ট তো করছি, পুরাতন কন্ট্রাক্ট তো ছিল আমার 100টা কন্ট্রাক্ট। তাহলে 100 দিয়ে গুণ দাও। তাহলে এখানে দেখো 20,000 তোমার গেইন হয়েছে। আর এই যে পরে কিন্তু আবার দাম 51,000 হয়েছে, ডলার বাজারের দাম 51,000। আর আমি চুক্তি করছিলাম হলো তোমার, সরি হ্যাঁ, আমি চুক্তি করছিলাম 51,000, বাজারের দাম তো 50,200। তাহলে আমি চুক্তি করছি কত? 51,000, ঠিক না? আর বাজার দাম এখন কিন্তু কম, 51,000-এর তুলনায় কম। ওই যে 20টা কন্ট্রাক্ট যে করলাম, সেক্ষেত্রে 50,200। এই ক্ষেত্রে আবার আমি ধরা হয়েছি। এক্ষেত্রে দেখো 51,000 বিয়োগ 50,200। আর এখানে এই কন্ট্রাক্ট কয়টা? এই কন্ট্রাক্ট তো 20টা কন্ট্রাক্ট এখানে। তাহলে 16,000 টাকা আমি ধরা খেয়েছি। তাহলে এখন এই দুইটা দুইটা মিলে তুমি দেখো কত টাকা তোমার অ্যাকাউন্টে, মার্জিন অ্যাকাউন্টে রাখতে হয়। এক জায়গায় 20,000 টাকা লাভ করলাম, আর 16,000 টাকা ধরা খেলাম। তাহলে এখন আমার তো 40,000 টাকা, উম, 20টি কন্ট্রাক্টের জন্য, নতুন যে 20টা কন্ট্রাক্ট, সেই 20টা কন্ট্রাক্টের জন্য তো আমি 40,000 টাকাই করছিলাম। আমি তো 40,000 টাকা মার্জিন অ্যাকাউন্ট আমার ছিল। তাহলে এখন 40,000 আর 20,000 টাকা যে আমি গেইন করেছি, গেইনটা বিয়োগ দিলে বা ওইটা তুমি নিয়ে নিতে পারি, গেইনটা নিলাম। তাহলে ইয়ে এই 40,000 বিয়োগ 20,000, আর 16,000 টাকা যে আমি ধরা খাইলাম, এই 16,000 টাকাটা আমি নিয়ে আসলাম, রাখবো, আমি ঢোকাই দিলাম অ্যাকাউন্টে। তাহলে আলটিমেটলি আমার এই কত, 36,000। এই 36,000 দেয়ার মাস্ট বি অ্যাড, $36,000 আমার রাখতে হবে।
অর্থাৎ যেটা লাভ হয়েছে সেটা বিয়োগ, আর যেটা লস হয়েছে ওটা যোগ। কারণ লসের টাকাটাই তো আমার অ্যাকাউন্টে রাখতে হয়। তো লসের টাকাটা যদি আমি অ্যাকাউন্টে, যেটা কমে গেছে আর কি, ওই টাকাটা তো আমি অ্যাকাউন্টে রাখবো, মার্জিন অ্যাকাউন্টে। সেই কারণে ওইটা 16,000 যোগ হয়েছে, আর 20,000 বিয়োগ হয়েছে। 20,000 টাকা তো আমার গেইন হয়েছিল, এই জন্য এটা বিয়োগ হয়েছে। এই হলো আমার 36,000 টাকা। এখন আমরা নতুন করে রাখতে হবে। বুঝছো নাকি বোর্ডে লিখবো? স্যার 16,000টা কিভাবে লস হলো এটা বুঝিনি একটু আরো। 16,000 টাকা কিভাবে লস হলো বুঝো নাই? তোমার, তুমি চুক্তি করছিলে কয় টাকা দিয়ে কিনবা? 51,000 না? 51,000 জি স্যার। টাকা করে প্রথমবার তো চুক্তি করছিলে 50,000 টাকা করে কিনবা। 50। আবার পরে নতুন করে 20 টাকা চুক্তি করলে না, 20টি চুক্তি, সেই 20টি চুক্তি তুমি কেনার জন্য বললা যে 51,000 করে কিনবো আমি। এখন বাজারে তো গিয়ে দেখো তুমি, দাম হইলো দিন শেষে 50,200। তাহলে 51,000 যখন চুক্তি করছো তখনও 50,200, যখন 50,000 টাকা করে চুক্তি করছিল তখনও 50,200। তাহলে 50,000 টাকা করে যখন তুমি চুক্তি করছিলে, সেই চুক্তিটা ছিল হলো 100টা কন্ট্রাক্ট ছিল সেখানে। ওইখানে তোমার লাভ হয়েছিল 200 টাকা করে প্রতি কন্ট্রাক্টে। তাহলে 100টা কন্ট্রাক্টে কত লাভ হয়েছিল? 100 × 200, ঠিক না? আর দ্বিতীয় যে কন্ট্রাক্টটা 20টা, নতুন নতুন যে 20টি কন্ট্রাক্ট করছিল, সেই 20টি কন্ট্রাক্ট তুমি 51,000 করে কেনার জন্য রাজি হয়েছিল। কিন্তু জি বাজারের দাম তো স্যার, পঞ্চাশ বুঝতে হাজার পারছি। দুইশো বাজারের দাম তো কমে গেছে। কমে যাওয়ার কারণে তো তুমি ধরা খাইছো। এই আর কি, এইভাবে 16,000 হয়েছে। স্যার এখানে আমরা শুধু 20টা কন্ট্রাক্টের উপর ইনিশিয়াল মার্জিন ধরলাম কেন? বাই হ্যাঁ, তো এই করছি ভালো একটা 100। প্রশ্ন করছো। হ্যাঁ, এইটা একটা ভালো কোশ্চেন করছো। এই কোশ্চেনটা ভাবছিলাম আর আসতে পারে, কিন্তু কেউ করে না এখনো, তুমি করছো, থ্যাংক ইউ। দেখো, প্রশ্নটা আবার পড়তেছি, সবাই খেয়াল করো। At the end of the one day, a clearinghouse member is long 100 contracts and the best settlement price is $50,000 per contract, or the original margin is $2,000 per contract। তাহলে অরিজিনাল মার্জিন মানে হলো অ্যাকচুয়াল মার্জিন। সেই অ্যাকচুয়াল মার্জিন প্রতিটা কন্ট্রাক্টের জন্য $2,000। On the following day, the member becomes responsible for clearing an additional 20 long contracts. Additional 20 long contracts entered into a price of $51,000 per contract. The settlement price at the end of this day, uh, is 50,200. How much does the member have to add? আমি অ্যাড করছিলাম কতগুলো কন্ট্রাক্ট? 20টি কন্ট্রাক্ট। 20টা। তাহলে আমাকে টাকা অ্যাড করতে হবে কত কন্ট্রাক্টের? 20টা কন্ট্রাক্টের। এই জন্য হাউ মাচ ডাজ দ্য মেম্বার হ্যাভ টু অ্যাড। ওকে। জি স্যার, বুঝছি। এবার বলো তো। স্যার, হ্যাঁ। সাবিবের কারেন্ট নাই বাসায়, ওর নেট কাজ করতেছে না, এই জন্য লিঙ্ক দিতে পারতেছে না। তাই নাকি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে বলো আর কোনটা, আর কোথায় আছে এই চ্যাপ্টারে, আর কোনটা নিয়ে কথা বলবো? এই চ্যাপ্টারে আর কোনো ঝামেলা আছে? স্যার আমাদের তো 24 নাম্বারটা তো দেন নাই মনে হচ্ছে। 20 নাম্বার দেইনি না? 24 না দেইনি দেইনি স্যার। দেইনি। স্যার 10 হ্যাঁ, নাম্বারটা একটু বুঝিয়ে দিতেন। আচ্ছা, লিঙ্ক কেটে কেটে গেলে ক্লাস শেষ। 10 নাম্বার বলছে হলো, explain how margin protect investors against the possibility of default. Explain how margin protect investor, কিভাবে বিনিয়োগকারী কে প্রোটেক্ট করে, মার্জিন কিভাবে প্রোটেক্ট করে বিনিয়োগকারীকে। এক্সপ্লেন হাউ মার্জিনস প্রোটেক্ট ইনভেস্টর। এটা গেল না? না, আচ্ছা। কিভাবে
এই বলতেছে যে বিনিয়োগকারীকে রক্ষা করে এই মার্জিন অ্যাকাউন্ট এগেইনস্ট দ্য পসিবিলিটি অফ ডিফল্টের হাত থেকে, মানে দেউলিয়া হওয়ার হাত থেকে বিনিয়োগকারীকে কিভাবে রক্ষা করে। এটা তো ওই যে তোমার মার্জিন অ্যাকাউন্ট যখন তোমার থাকে, তো কমতে কমতে তো যখন মার্জিন অ্যাকাউন্ট ইনিশিয়াল মার্জিন অ্যাকাউন্ট কমতে কমতে বা অ্যাকচুয়াল মার্জিন অ্যাকাউন্ট কমতে কমতে যখন মেইনটেনেন্স মার্জিনের নামে, তখনই তো মার্জিন কল হয়। আর তখন যদি তুমি বুঝতে পারো যে তোমার আসলে দেউলিয়া হওয়ার অবস্থা কোন জায়গায় যাচ্ছে, সেক্ষেত্রে তুমি একটা ইয়ে একটা উদ্যোগ নিতে পারো যাতে নাকি তুমি এটা না, তোমার মার্জিন কলটা না হয়। আর একটা হলো তুমি ইয়ে করতে পারো, ওই যে টাকাটা এসে স্টক বিক্রি করে রাখলা, বা আর মার্জিন অ্যাকাউন্ট থেকে আবার লোনও তুমি নিতে পারবা, ওর এগেনস্টে আবার লোন নেওয়া যায়। এই বিষয়গুলোর কারণে তোমার এই ডিফল্ট দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচা যায়। এবার আসলে উত্তরটা ওরা কি লিখছে পড়ে শোনাই। A margin is a sum of money deposited by an investor with his or her broker. মার্জিন বলতে সেই টাকাটাকেই বোঝায় যে টাকাটা নিজের নিজের টাকাটা ওই ব্রোকারের হাউস অথবা ডিলারের কাছে বিনিয়োগকারী জমা রাখে। ইট অ্যাক্টস অ্যাজ এ গ্যারান্টি, এটা একটা গ্যারান্টি হিসেবে কাজ করে, দ্যাট দ্য ইনভেস্টর ক্যান কভার এনি লসেস অন দ্য ফিউচার কন্ট্রাক্ট। ভবিষ্যতে যে কোনো প্রকার লসের হাত থেকে বাঁচার জন্য এটা গ্যারান্টি হিসেবে কাজ করে। The balance in the margin account is adjusted daily to reflect gains losses on the future contract. প্রতিদিনই তো